দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা যখন এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা জানেন যে এরই মধ্যে এই উইকেন্ডে স্মরণকালের অন্যতম সেরা স্নোফল, তুষারপাত আপনারা দেখে ফেলেছেন। নিউ ইয়র্ক সহ নিউ ইয়র্কের আশেপাশে যে স্টেটগুলো রয়েছে, কানেকটিকাট, নিউ জার্সি সহ যুক্তরাষ্ট্রের প্রায় 17টি স্টেটে এই তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের জীবন থমকে গিয়েছে। তারপরও মানুষ আসলে জীবনের তাগিদে, জীবিকার তাগিদে আবার রাস্তায় নেমেছে, পরিষ্কার করছে স্নো, আবার জীবন চালাচ্ছে। সে এক এক অন্যরকম অভিজ্ঞতা। এই ধরনের একটা অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা আজ আপনাদের সামনে আমাদের এই অনুষ্ঠান করতে যাচ্ছি। এবং আপনারা জানেন যে রাজনৈতিক নানা মারপ্যাচ তো থাকেই বিশ্বজুড়ে, কিন্তু যে প্রকৃতির যেই ভয়াল থাবা, সেটি থেকে আমরা কেউ আসলে বেরোতে পারি না। মানুষ বলা হয় যে প্রকৃতি যখন বিরূপ আকার ধারণ করে, সেটি যে কতটা কষ্টকর হয় বা প্রকৃতির সঙ্গে লড়াই করে যে টিকে থাকা যে কত কঠিন হয়, সেটি গত দুদিনে নিউ ইয়র্ক সিটির বাসিন্দা সহ যে 17টি স্টেট, আমেরিকার বিভিন্ন স্টেটে যেখানে এই স্নো স্ট্রম হচ্ছে বা হয়েছে, তারা সবাই কিন্তু এটি ভালো করেই জানে। এবং যারা আপনারা স্নো পরিষ্কার করছেন, আপনাদের গাড়িকে পরিষ্কার করার জন্য, রাস্তায় নামানোর জন্য বা বাড়ির সামনে রাস্তা বা আপনার ড্রাইভওয়ে, আপনারা ভালো করেই জানেন যে এটি কতটা কষ্টকর। কিন্তু এর এত কিছুর মধ্যেও যে একটি বড় যে জিনিস, সেটি হচ্ছে জীবন থমকে থাকে না, জীবন চলে। এবং এই জীবন চললেও কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ে মানুষের কিন্তু বেশ ক্ষতি হয়। আমরা যেটা নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে জানতে পারলাম, আমেরিকা জুড়ে এই পর্যন্ত প্রায় 21 জনের প্রাণ গিয়েছে, মারা গিয়েছে এই স্নো স্ট্রমে। বিভিন্ন কারণে, ঠান্ডাজনিত কারণ অথবা স্ট্রোক অথবা যে কোনো কারণে প্রায় 21 জনের খবর দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস। সেটি খুবই দুঃখজনক। পাশাপাশি আমরা যদি একটু রেকর্ডের দিকে চিন্তা করি, যে এবারই স্নো স্ট্রম কিন্তু 2021 সালের পরে একটি বড় স্নো স্ট্রম, বা বিশেষ করে নিউ ইয়র্ক সিটির জন্য, নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য একটা আবার নতুন একটি অভিজ্ঞতা। যেটি বলা হচ্ছে যে সর্বোচ্চ স্নো ফল, মানে তুষারপাত রেকর্ড করা হয়েছে নিউ ইয়র্ক সিটির মধ্যে ওয়াশিংটন হাইটসে 14 ইঞ্চির উপরে। তারপরেই কিন্তু রয়েছে আপনার ফোরামে, ব্রঙ্কসে, সেখানে প্রায় 13.5 ইঞ্চি, এবং সেন্ট্রাল পার্কে 11.5 ইঞ্চির মতো স্নো তুষারপাতে যে রেকর্ড সেটি করেছে। এবং কুইন্সের এলমাস্টে প্রায় 13.5 কাছাকাছি এরকম। এবং যদি আমরা একটু নিউ ইয়র্ক সিটির বাইরে, যদি একটু নিউ ইয়র্কের স্টেটের মধ্যে যাই, সেখানে লং আইল্যান্ডের মন্টেকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রায় 13.5 স্নোফল হয়েছে। এবং সবচেয়ে বেশি নিউ জার্সির স্টকহোমে 17 ইঞ্চি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বাট সবচেয়ে বড় যে ব্যাপার, যে স্নো পড়ছে, এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে, নোয়ার পক্ষ থেকে, যে এটি কিন্তু চলবে, এটি আরও আগামী 1 সপ্তাহ এই ধরনের আবহাওয়া চলতে থাকবে। হয়তো কোথাও তুষারপাত হবে অথবা কোথাও ঝড়ো আবহাওয়া হবে, কিন্তু পাশাপাশি এই ধরনের আবহাওয়াটা আরও এক সপ্তাহের মতো এটি সাস্টেন করবে। তাই আপনারা যারা নগরবাসী রয়েছেন, আপনারা সতর্ক থাকবেন। আমরা একটু সেটা নিয়ে আলোচনা করতে চাই আমাদের আজকে ডেমোক্রেসি প্রোগ্রামে, যে প্রাকৃতিক যে বিপর্যয়, গ্লোবাল ওয়ার্মিং, আমরা যেটাকে বলছি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেইভাবে বারবার মানুষের জীবনে নেমে আসে একটি এইরকম বিপর্যয়, সেটি কেন হয়, কি জন্য হয়, সেইগুলো আসলে কি কারণ হয়, শুধু কি প্রাকৃতিক বিপর্যয়, নাকি এর পেছনে আমাদের মানব ঘটিত কোনো আসলে প্রকৃতির উপরে আমরা যে নির্যাতন করি সেগুলোর কোনো কারণ আছে, আমাদের সেটাও আলোচনা থাকবে। এবং তো স্নোফলের এগুলোর মধ্যে আরেকটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে গত উইকেন্ডে শনিবারে মিনিয়াপোলসে, আপনারা জানেন যে আমেরিকাতে এখন যে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনে যে ক্র্যাকডাউন, সেটি মিনিয়াপোলসে একজন আইসিও নার্স অ্যালেক্স প্রিটি হত্যাকাণ্ডের পর বেশ নড়ে চড়ে বসেছে। পুরো আমেরিকা আন্দোলন হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনও বেশ নড়ে চড়ে বসেছে। সেই আন্দোলনের কারণে আজকে এই মুহূর্তে আমরা যখন অনুষ্ঠানটি করছি, কিছুক্ষণ আগের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে মিনিয়াপোলসের যে মেয়র জেকব ফেরির সঙ্গে ফোনে কথা বলেছেন। এবং আগামী কালকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত উনি বর্ডার জার টম হোমেনকে পাঠানো হচ্ছে মিনিয়াপোলসে, এটার পরিবেশ দেখার জন্য বা কেন এরকম হচ্ছে সেটি। এবং সেই পাশাপাশি আরেকটি যে বড় খবর, বর্ডার পেট্রোল কমান্ডার ভেভিনোকে আসলে মিনিয়াপোলস থেকে সরিয়ে নেওয়ার কথা বলছে
ট্রাম্প প্রশাসন উনি হয়তো আগামীকালকের মধ্যে মিনিয়াপোলস ছাড়বে, কিন্তু আইএস এর কর্মকাণ্ড থামবে কিনা বা এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি এখনো পরিষ্কার নয়। তবে যেটা হচ্ছে কথা চালাচালি হচ্ছে, এবং আমরা দেখলাম যে ওখানকার গভর্নর, মিনিসোটার গভর্নর টিম ওয়ালসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন। তাই একটি মানে যেটা সবাই চিন্তা করছিল যে হয়তোবা একটি স্বস্তির খবর পেতে যাচ্ছে মিনিসোটা বা মিনিয়াপোলসের মানুষজন, সেই সঙ্গে আমেরিকা জুড়ে যে অভিবাসনের ব্যাপার সেটিরও একটি হয়তো সমাধান আসতে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের নজর থাকবে বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে আপনারা জানেন যে নির্বাচন একেবারে তুঙ্গে, প্রার্থীদের প্রচারণা চলছেন, একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে, জনসভা করছে, তার মধ্যে কথার লড়াই চলছে। বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য, একজন আরেকজনকে ঝাঁঝালো বক্তব্য, পাল্টা আক্রমণ করছেন। নির্বাচনী একটি জমজমাট পরিবেশ বিরাজ করছে, কিন্তু এরপরেও মানুষের মনে সংশয় আদৌ নির্বাচন হবে কিনা বা কি অবস্থা, প্রতিদ্বন্দ্বিতা কি হতে যাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জুলাই আন্দোলনে যে অধ্যাদেশ সেটি জারি করেছে, সে জারি আসলে কতটা কি হয়েছে বা কারা এটিতে উপকৃত হবে সেসব ব্যাপার থাকবেই বাংলাদেশের প্রসঙ্গ। সবকিছু মিলিয়ে আমরা আশা করি যে আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন, কারণ উইকেন্ড কাটানোর পরে অনেক বিষয় থাকে। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা নিয়মিতই খবরগুলো দেখেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই খবরগুলোর পেছনের কারণ, সেইগুলোর বিশ্লেষণ, সেগুলোর চেষ্টা থাকে আপনাদের সামনে আমাদের তুলে ধরতে। আর এইসব ব্যাপারে কথা বলতে অনলাইনে আমাদের সঙ্গে যোগ হচ্ছেন, আমাদের সবসময় আমাদের সঙ্গে যোগ দেন, আমাদেরকে বিভিন্ন বিশ্লেষণ দিয়ে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের আরো একজন প্রিয় আলোচক রয়েছেন, প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। মাতবর ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আলোচনা শুরু আজকে মাতবর ভাইকে দিয়েই শুরু করি। মাতবর ভাই নিউ জার্সিতে আছেন। আমরা একটু আমাদের আলোচনা শুরুতে আমি যেমনটা বলছিলাম যে আমরা আজকে হয়তো তুষারপাত নিয়ে শুরু করি, তারপরে হয়তো আমাদের রাজনৈতিক অন্যান্য কারণেও আমরা যাব। তুষারপাতের রেকর্ড তুষারপাত মাতবর ভাই, আমরা দেখলাম যে প্রায় 2021 সালের পরে এরকম আবার বিশেষ করে নিউ ইয়র্কের জন্য, এবং পাশাপাশি আপনি যেখানে আছেন নিউ জার্সির স্টকহোমে, আমরা দেখলাম সর্বোচ্চ 17 ইঞ্চি পর্যন্ত রেকর্ড হয়েছে, এবং এখন পর্যন্ত প্রায় 21 জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কে প্রায় 6 থেকে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও বা এটি এখনো আমরা যাচাই করতে পারিনি তথ্যটি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানছি, সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। সেই সঙ্গে প্রায় পুরো আমেরিকা জুড়ে প্রায় 800,000-এর উপরে বেশি মানুষ কিন্তু পাওয়ার মিজানের শর্টেজের মধ্যে রয়েছে, বিদ্যুৎ নেই। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে পরিবেশ ঠিক করার জন্য, জীবনযাত্রা ঠিক করার জন্য, কিন্তু এগুলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা জানি যে এটি যেহেতু এমন একটি ভৌগোলিক কারণে আমেরিকার আবহাওয়া বা বিশেষ করে এই উত্তর আটলান্টিকের এপারে এই ধরনের আবহাওয়া প্রায়ই আসে, যেটা ঠান্ডা স্নো পড়ে, কিন্তু তারপরেও যেটি আমরা বিশ্লেষকরা দেখছি, নিউ ইয়র্ক টাইমসের আমরা আজকে একটা বিশ্লেষণ দেখলাম বা অন্যান্য বিভিন্ন গণমাধ্যমও দেখলাম যে গ্লোবাল ওয়ার্মিং এর যে ব্যাপারটি, সেটির কারণে কি এই ধরনের জিনিসগুলা যতটা হওয়া বা তার চেয়ে বেশি হচ্ছে, মানব জাতির জীবনে বিপর্যয়টা অনেক বেশি পরিমাণে নেমে আসছে। আপনার কি মনে হয়? মানুষের অনেক প্রশ্ন যে হঠাৎ করে কেন এরকম স্নোফল হয়, মানে এরকম তুষারপাত, ঝড়, হঠাৎ করে কেন আবহাওয়া এরকম বিরূপ প্রতিক্রিয়া ধারণ করে, দ্রুত টেম্পারেচার ডাউন হচ্ছে, দ্রুত উঠে যাচ্ছে। এই যে প্রকৃতির যে লীলা খেলা, সেটি কি শুধুমাত্র একটা রেগুলার নিয়ম, নাকি এগুলোর পেছনে আমাদের মানব জাতির বিভিন্ন কর্মকাণ্ড দায়ী? আপনি কি মনে করেন? ধন্যবাদ। উষ্ণ শুভেচ্ছা সবাইকে। স্টে ওয়ার্ম। বিশেষ করে আপনি জানেন আমি নিউ জার্সিতে থাকি, এবং নিউ জার্সিতে আমাদের রেকর্ড বোধহয় ট্রাই স্টেটের ভিতরে 17 ইঞ্চিস বোধহয় রেকর্ড করেছেন এখানে একটা শহরে। আমার এলাকায়, আমি নেপটুন টাউনশিপে থাকি, এখানে আমি আমার ড্রাইভওয়েতেও পরিষ্কার করতে হয়, গিয়ে দেখি অ্যাবাউট 14 ইঞ্চেস। সো এটা আসলে এই সময়ে, বিশেষ করে আমরা জানি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে এপ্রিল পর্যন্ত যায়, এটা খুব স্বাভাবিক। এই সময় কিন্তু এই ধরনের হয়। আমি আসলে গত প্রায় 5-6 মাস যাবৎ অ্যান্টিসিপেট করছিলাম, এবং অনেক বন্ধু বান্ধব শেয়ার করছিলাম এইবারের উইন্টার বোধহয় খুব হার্শ হবে। এর কারণ হচ্ছে আসলে আমি আমার লেখাপড়ায় কিন্তু আসলে ক্লাইমেট চেঞ্জ, বিশেষ করে অ্যানথ্রোপোজেনিক যে ইফেক্টটা, অর্থাৎ আমরা মানুষের যে এতে যে প্রভাবটা, মানুষ কিভাবে প্রভাবিত করছে বা এফেক্ট করছে আমাদের মাদার আর্থকে, এটা নিয়ে কিন্তু আমার আসলে রিসার্চ। আমি নিজেও কিন্তু একেবারে কোস্টাল
এরিয়ার মানুষ, কুতুবদিয়া আইল্যান্ডের মানুষ। সুতরাং আমার কাছে এই আবহাওয়াটা, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, আমার কিন্তু একটা সোশ্যাল কনস্ট্রাকশন বা আমার লাইফ চাইল্ডহুড থেকে কিন্তু আপনার এটা, এবং আমার যত রিসার্চ কিন্তু গবেষণা আপনি দেখবেন সবগুলো হইতে ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মেইনলি অ্যান্থ্রোপোজেনিক মিনস হিউম্যান ফ্যাক্টর, মানুষের যে প্রভাবটা। আসলে দেখুন, এটা আসলে ইউজুয়াল এই সময়ে, কিন্তু আসলে এটা কিন্তু এখন অনেক বেশি বাড়ে, অর্থাৎ এক্সট্রিম হচ্ছে। এক্সট্রিম ওয়েদার ইফেক্টটা যেটা, এটাই হচ্ছে এখন আমাদের সবার জন্য কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় আর কি। এবং আমরা গত 15 বছর যাবত এটা বলে আসছি যে আসলে ক্লাইমেট চেঞ্জ, বেশ করে গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট আমরা জানি যে, আপনি যদি নর্থ পোল সাউথ পোলে দেখেন, আমরা বেশ করে নর্থ পোলে দেখেছি যে এখন যে আইসবার্গ গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কিন্তু দেখা যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, এর প্রভাব পড়ছে। এবং আপনি দেখবেন যে টেক্সাস ওকলাহোমাতে কোনো সময় স্নো হতো না, সেখানেও কিন্তু স্নো হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্সট্রিম ওয়েদার। আমি পাকিস্তানে একটা রিসার্চ প্রজেক্ট ছিল আমার, ফ্লাড কন্ট্রোলের উপর, এটা সিন্ধ প্রভিন্সে। ওখানে গিয়ে আমি দেখেছি এবং মানুষের কাছে শুনেছি যে এখন দেখা যাচ্ছে তাদের বেশ করে হুইট ওই এলাকায় বা সানফ্লাওয়ার, এই ধরনের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস গুলো ভেরি মাচ এফেক্টেড। ইদার দেখা যাচ্ছে উইন্টারটা শর্টার হচ্ছে অথবা লঙ্গার হচ্ছে কোন এরিয়াতে। এই জিনিসটা কিন্তু একটা কনসিস্টেন্সি ছিল, স্টিডি একটাই আছিল। এইটা কিন্তু এখন আর নাই। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম আর কি, যে আলটিমেটলি তো পিপল আর নট প্রিপেয়ার্ড। এবং দেখুন, আমরা এখানে সৌভাগ্যবান যে আমাদের সব ধরনের টেকনোলজি আছে, সব ধরনের রিসোর্সেস আছে, মোবিলাইজ করতে পারি যে কোনো সময়, টেকনোলজিক্যাল বলেন বা হিউম্যান রিসোর্সেস বলেন। কিন্তু বিভিন্ন জায়গায় তো সেটা হয় না। অনেক জায়গায় দেখা যাচ্ছে মানুষ কিন্তু শীতের জন্য কাঁপছে। সো এই যে এটা হচ্ছে কেন এখন, এটা একদিকে না, একটা যে শুধু যে আপনার যে গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, সেটা শুধু না। এটা গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু লিঙ্কড আর কি আপনার। অর্থাৎ আমরা দেখছি যে ডিফরেস্টেশন হচ্ছে, সেইভাবে কিন্তু এফরেস্টেশন হচ্ছে না, রিফরেস্টেশন হচ্ছে না। মানুষ তাদের জীবন জীবিকা, 8 বিলিয়ন পিপল ইন দিস হোল ওয়ার্ল্ড, কিন্তু আমরা তো একটা 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 গ্লোবাল ভিলেজ উই আর অল শেয়ারিং। সো কোনো একটা জায়গায় যদি আপনার ইফেক্ট হয়, দ্যাট ইজ গোয়িং টু কজ দ্য ইফেক্টস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এখন ইন দ্য নেম অফ ইকোনমিক গ্রোথ, অর্থাৎ আমরা প্রত্যেকে চাচ্ছি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে, আমি কাউকে ব্লেম করছি না, উই অল নিড ইট, বাট এট দ্য সেম টাইম উই আর নট পেইং অ্যাটেনশন টু হাউ ইজ দ্যাট। সো ইন্ডাস্ট্রিয়াল ইমিশন, হ্যাঁ, বায়ু দূষণ হচ্ছে আপনার, বা ডিফরেস্টেশনের ফলে দেখা যাচ্ছে নিউডেট হচ্ছে আপনার যে এরিয়াগুলো, এতে হচ্ছে তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও বেড়ে যাচ্ছে। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আমি মনে করি যে এক্সট্রিম ইফেক্ট, যেটা এক্সট্রিম ওয়েদার আমরা যেটা বলি, সেটা এখন হচ্ছে, এটা একটা কারণ। এখন দেখুন, পলিটিক্যাল কমিটমেন্টটা হচ্ছে এখানে বড় ইম্পর্টেন্ট। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল করেছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল করেছি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বিশেষ করে 2015 থেকে 2030, 17টা গোল, তার মধ্যে পরিবেশ কিন্তু একটা বিরাট গোল। এবং আমরা ইয়ার, তারপরে হচ্ছে ওয়াটার, সারফেস, এই সবগুলো কিন্তু এর মধ্যে আছে। কিন্তু আমরা যদি কান্ট্রি গুলো যদি উই ডোন্ট অ্যাবাইড বাই দিস রুল, অর্থাৎ এখানে কমিটমেন্ট কিন্তু করেছেন যে আমরা এই ধরনের পরিবেশগুলোকে ক্ষতি করব না, আমরা ফ্র্যাকিং করব না, আমরা যে রিসোর্স যে আপনার মোবিলাইজেশন করছে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, প্রত্যেকে নিজের স্বার্থ দেখে, এর কিন্তু একটা ইফেক্ট কিন্তু আছে আপনার। সবসময় কিন্তু আপনি দেখবেন যে মাদার আর্থ, এর উপরে কিন্তু ইফেক্ট হয়। তো আমরা জীবিকা নির্বাহ করছে কিন্তু সবাই কিন্তু এর মধ্যে। সো মাতবর ভাই, আপনি আপনি যে কথাটা বললেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অথবা আপনি যে গ্লোবাল ওয়ার্মিং বা আপনি ক্লাইমেট চেঞ্জের কথা বললেন, আমরা দেখলাম যে বিশেষ করে যারা আসলে এটাতে ভূমিকা রাখতে পারে, যদিও বা বিশেষ করে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের যে কার্বন যে নিঃসরণের ব্যাপারটা, সেটি সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, যেটি সো কল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বেশি হয়। কিন্তু আমেরিকার পক্ষ থেকে আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেখান থেকে সরে আসছে। আমি একটু অ্যাড করি আপনার সাথে, আপনার এই প্রপোজিশনটা ভেরি চমৎকার। যে দেখুন, আমি সাউথ এশিয়ার বিশেষ করে, আই ওয়াজ প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, 8 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম। তো প্রতি বছর আমরা কিন্তু কনফারেন্স করতাম এক একটা ইস্যু। এটা মেইনলি হয় কিন্তু আপনার মেডিসিন উইসকনসিনে হয় সাউথ এশিয়া কনফারেন্সের সময়। তো আপনার
আমরা বেশ করে সাউথ এশিয়া নিয়ে যেহেতু আমি কাজ করছি, সাউথ এশিয়ার যে আমরা 8টা কান্ট্রি, প্রত্যেকটা প্রেসিডেন্ট আছে অ্যাসোসিয়েশন গুলো। তা আমি একবার উদ্যোগ নিলাম যে ঠিক আছে আমরা একটু আসলে আমাদের এখন ক্লাইমেটটা কিন্তু সাংঘাতিক সাউথ এশিয়াতে সিরিয়াস ব্যাপার। আমি আমি দেখেছি পাকিস্তানে, নেপালে, বা বাংলাদেশে, শ্রীলঙ্কায়, মালদ্বীপ, সেগুলো আমার কাজ করার সুযোগ হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু লাইফ এন্ড লাইভলিহুড কিন্তু এফেক্টেড হচ্ছে সো এক্সটেন্ট। তো আমাদের এই ফান্ডিং গুলো আসতে হচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে, ইসিএ গ্র্যান্ড বলে এটাকে, এডুকেশনাল কালচারাল অ্যাফেয়ার্স গ্র্যান্ট। তো আমি এই কনভার্সটা ক্লাইমেট চেঞ্জের উপরই করব, এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং প্রত্যেক একাডেমিক মহল খুবই ইন্টারেস্টেড যে ইয়েস উই ওয়ান্ট টু সি হাউ ইজ দ্যাট হ্যাপেনিং ইন দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। And I could not say climate change because at that time the That's true. Republican আপনি Party যেটা was in power. Then I had to change my terminology to extreme weather. তো এখন এই যে পলিটিক্যাল কমিটমেন্টটা, এটা যদি না থাকে আপনার, that is a problem. So I think that is what actually we are paying more price. Extreme weather is a cause of this lack of willing to go for concerted effort to cut down industrial emission, গ্লোবাল ওয়ার্মিং রিডিউস করা। এই পলিটিক্যাল উইলটা যতক্ষণ পর্যন্ত আপনার একসাথে না হবে, একত্রিতভাবে সলিডারিটি না আসবে কান্ট্রিগুলোর, এখানে একটা কান্ট্রি কিন্তু এফেক্ট করতে পারবে না। বিকজ স্মল ভিলেজ, as I started my মাদবর ভাই, answer, ইউ আর that we are all causing the problem. অ্যাবসলিউটলি রাইট যে আপনি যে কথাটা বললেন যে পলিটিক্যাল যে ব্যাপারটা, আমরা হয়তো সাধারণ মানুষ হয়তো দেখছে স্নো পড়ছে, তুষারপাত হচ্ছে, জনজীবন বিপন্ন হচ্ছে, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, কিন্তু এর পেছনে কারণ প্রকৃতি এমন একটি জিনিস, প্রকৃতিকে আপনি ডিস্টার্ব করলে প্রকৃতি আপনাকে ফিডব্যাক দিবে, এটা হচ্ছে ন্যাচার Definitely. প্রকৃতির। সো আমরা যখন এই বিভিন্ন বিশেষ করে যে প্লাস্টিক বা বিশেষ করে কার্বন যে নিঃসরণ, আপনি যে বলেন ডিফরেস্টেশনের কথা বললেন, সলিডারিটির ব্যাপারটাও বললেন, এগুলো একটা ইম্প্যাক্ট কিন্তু আছে, যার কারণে হচ্ছে এই ধরনের ঘূর্ণিঝড় বলেন, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেগুলো কয়েক বছর পর পর মানুষের জীবনে নেমে আসে। আপনি থাকেন, আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে আসি। আমাদের মাদবর ভাই নিউ জার্সির কথা বলছিলেন, 17 ইঞ্চি, উনি খুব ঠান্ডার মধ্যে আছেন, এবং আপনি তো নিউ ইয়র্কে আছেন। নিউ ইয়র্কের বিশেষ করে নিউ ইয়র্ক সিটি মানুষ কিন্তু এই ধরনের ঘূর্ণি তুষারপাতে তেমনটা অভ্যস্ত না। অনেক বছর পর পর এরকম হয়, হয়তো খানিকটা হয়, কিন্তু এরকম খুব অনেক বছর, আমরা 2021-এর পরে এবার দেখলাম আবার রেকর্ড তুষারপাত। সেই সঙ্গে নতুন মেয়র, নিউ ইয়র্কের রাস্তা থেকে শুরু করে নিউ ইয়র্কের যে স্যানিটেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে পরিমাণ কাজ করা দরকার, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আপনি জানেন প্রায় 15,000 MTA ওয়ার্কার কাজ করছে প্রায় নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে, যেটি বলা হচ্ছে 400-র উপরে যে স্যানিটেশন ডিপার্টমেন্টে কাজ করছে রাস্তা পরিষ্কার করার জন্য। সবকিছু ঠিক আছে, এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রাশ, এবং অনেক প্রতিবেশী অভিযোগ করছেন সময় মতো যেটাকে লবণ ছিটানো থেকে শুরু করে সেগুলো হচ্ছে না। আপনার কি মনে হয় যে নিউ ইয়র্কের এখন যে অবস্থা, নিউ ইয়র্ক সিটির যে সেটির কি এই যে ধরনের যে অভিযোগগুলো আসছে বা নতুন মেয়রের পক্ষ থেকে যেটি করা হচ্ছে, সে চেষ্টা করা হচ্ছে, দুটোর মাঝখানে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে? কারণ নতুন মেয়রের কমিটমেন্ট আর সামর্থ্য দুটোর মধ্যে ফারাক আছে, আপনার কি মনে হয়? না, আপনাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রফেসর সাহেব খুব ব্যাখ্যা করেছেন চমৎকার ভাবে, গ্লোবাল ওয়ার্মিং ইস্যু এবং তার সাথে রিলেশন, মানে সবকিছুর প্রাকৃতিক বিপর্যয়ের সম্পর্ক। তা আপনি যেটা বললেন নূতন মেয়র, এইবারে এই প্রথম, মানে অনেকদিন পরে একজন মেয়র আমলে খুব প্রপারলি, ইফেক্টিভলি, এফিসিয়েন্টলি সবকিছু অ্যাড্রেস করা হয়েছে। এর আগের মেয়ররা অপদার্থ ছিলেন বা করতে পারেননি তা বলছে না, কিন্তু তাদের বেশ দক্ষ মেয়রদের আমলেও এর আগে বেশ মেজর ফেলিউর হয়েছিল। মানে স্যান্ডির সময় 2012 সালে, 2021 সালের কথা বললেন, ওই সমস্ত সময় বেশ মেজর ফেলিউর হয়েছিল। এবারে তা হয়নি এবং মেয়র তাৎক্ষণিক ভাবে অত্যন্ত স্মার্টলি উনি খুব ভালোভাবে কমিউনিকেট করেছেন, প্রপারলি লিড করেছেন। সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে খুব ভালো কোঅর্ডিনেট হয়েছে। অতি তরুণ, মাত্র 34 বছর বয়স্ক একজন মানে তরুণ, এবং তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নেই। তিনি একটা মানে স্টেট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। সেক্ষেত্রে তিনি যে দক্ষতার সাথে এটা হ্যান্ডেল করেছেন সেটা সবচেয়ে বিস্ময়কর, এবং নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত তার প্রশংসা করে লিখেছেন। ফলে আমি কিছু অভিযোগ সবসময় থাকবে, এবং এই যে কিছু লোক মারা গেছে, তার মধ্যে নিউ ইয়র্কে মারা গেছেন, তারা ঠান্ডায় জমে মারা গেছেন, অবহেলা মারা গেছেন কিনা এটা মানে এখনো পর্যন্ত
মনে হচ্ছে না যে অবহেলায় মারা গেছে, কারণ মেয়রের আগেই বলেছিলেন যারা হোমলেস লোক, যাদের থাকার জায়গা নেই, তাদেরকে হোমলেস শেল্টারে নেওয়ার চেষ্টা করা হবে। তারা যদি হোমলেস শেল্টারে না যান, তাদেরকে বিকল্প ব্যবস্থাও রাস্তা থেকে মানে ওপেন অবস্থা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে তাদেরকে উত্থানগত নিরাপদ জায়গায় জায়গায় রাখার ব্যবস্থা করা হবে। সেগুলো যথাসাধ্য সিটির সাধ্যের বাইরের থেকে অতিরিক্ত ভাবে তারা করেছেন। ফলে না, এটার ব্যাপারে এখন নেই। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, এর পরবর্তীতে আপনার কেবল তুষার ঝড় হলো এবং এটার থেকে কাটিয়ে উঠতে তো একটা সমস্যা আছে। দ্বিতীয় একটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা, ফ্রিজিং পয়েন্টের নিচে, জিরোর নিচে চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে অনেক জায়গায়। এবং এই যে শৈত্য প্রবাহ কয়েকদিন পর্যন্ত কন্টিনিউ করবে এবং কোনো অসমর্থিত দুর্বল রেকর্ডের ভিত্তিতে, স্ট্যাটিস্টিক্স ভিত্তিতে, প্রজেকশন ভিত্তিতে বলা হয়েছে আগামী উইকেন্ডেও প্রচন্ড তুষারপাত হতে পারে। কিন্তু লেটেস্ট আমি রিভিউতে দেখলাম সেটা ওরকম মানে নির্ভরযোগ্য তথ্য না, এবং এত আগে ভাগে সেগুলা যে হিসাব করা হয়েছে সেটা সম্ভবত সঠিক হবে না। কিছু হতে পারে, অত ভয়াবহ সম্ভাবনা নেই। কিন্তু নিউ ইয়র্কের আগেও প্রায় 2012 সালে হয়েছে। এর আগে আমি যুক্তরাষ্ট্রে আসার পরে, আমি তো এসেছি 47 বছর আগে থাকবার জন্য, এই 47 বছর বয়সে আমি মে মাসে প্রচন্ড তুষার ঝড় দেখেছি, প্রচন্ড, সাবওয়ে পর্যন্ত অচল হয়ে গেছিল, অক্টোবর মাসেও দেখেছি। ফলে ওই রকম সময় তো হওয়ার কথা না, কিন্তু হয়েছে। ফলে মানে এইরকম মাঝে মধ্যে হয় না যে তা না। কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে আমরা পরিবেশ নিয়ে মানে ভয়ঙ্কর খেলায় মেতেছি। আরেকটা কথা, পৃথিবীর পপুলেশন এখন 10.2 বিলিয়ন। এইটা 10.34 বিলিয়নে যে 2080 সালের পর কোন একটা পর্যায়ে স্টেবিলাইজ করবে, তারপর একটু কমতে থাকবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার নিজের ধারণা এবং কিছু কিছু মানে সায়েন্টিস্ট এটা বলে থাকেন, পৃথিবী এত বিশাল জনসংখ্যার ভার বহনে সক্ষম না। কারণ হচ্ছে যে এত বিশাল জনসংখ্যার জন্য তাদের জন্য পশু দরকার বেশি, প্রাণী দরকার বেশি, শস্য দরকার বেশি, সবকিছু বেশি, পানি জল বেশি দরকার। সবকিছুতে এত অতিরিক্ত সম্পদ আহরণ করলে, এবং এই যে গাছ কাটার কথা, ডিফরেস্টেশন কথা বলা হচ্ছে, পপুলেশন বাড়ছে, তাদের জন্য কাগজ, নিউজ পেপার, কাগজ তারা বেশি ব্যবহার করছে, কাগজের জন্য গাছ কাটা হচ্ছে, অন্য অনেক কিছুর জন্য, ফার্নিচারের জন্য গাছ। এই ফলে এটা মানে সাইক্লিক ইফেক্ট একটা আছে। এই ফলে সেটা নিয়েও আমাদের পরিবেশ বিজ্ঞানীদের কাজ করা উচিত। ধন্যবাদ। মাহমুদ মাহমুদুল্লাহ ভাই, আপনি যে কথাটি বলছেন, আপনি বললেন যে 47 ইয়ার্স আপনি নিউ ইয়র্কে আছেন এবং আপনি অনেক কিছু সাক্ষী, অনেক এই বিশেষ করে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে। আমাদের অন্য বিষয় রয়েছে, তারপরও এত কিছুর পরেও আমাদের নিউ ইয়র্কের নগরবাসী বা যারা আছে নিউ ইয়র্কের আশেপাশে, তাদের জীবন আসলে খুব অসহনীয় হয়ে উঠেছে। কারণ জীবিকা একটি ফ্যাক্টর, আপনি জানেন জীবিকার প্রয়োজনে মানুষকে ঘর থেকে বেরোতে হয়, যত কিছুই থাকুক না কেন। এবং আমেরিকার নিয়ম অনুযায়ী হচ্ছে চাকরি বা জব সবাইকে করতে হয়। এখন আমি আপনাকে ছোট্ট করে আপনার কাছে জানবো যে এখন আসলে যে অবস্থা, তুষার কিছুটা থেমেছে, যদিও বা আবহাওয়াবিদরা নোয়ার পক্ষ থেকে বলা হচ্ছে হয়তো আবার আসতে পারে 2-1 দিনের মধ্যে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তারপরে আপনার পক্ষ থেকে নগরবাসী নিরাপত্তা বা নিজেদের ব্যক্তিগত যে এটাকে বলে কনসার্নের জন্য কি পরামর্শ থাকবে, একটু ছোট্ট করে বললে হয়তো আমরা পরে আলোচনায় যেতাম। হ্যাঁ, এটা ধন্যবাদ আপনার এটা বলার জন্য। তারা যাতে অনেক জায়গায় হয়তো এখন নিউ ইয়র্ক এলাকায়, থ্যাংক গড, এবারে আশঙ্কা করা হয়েছিল নিউ ইয়র্ক এলাকায় কোথাও বিদ্যুৎ মানে কোনো ঘর থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়নি। এটা বিরাট ঘটনা। এর আগে অনেক সময় হয়েছে, সামারে হয়েছে, এরকম ঝড় তুফানের সময় এবার হয়নি সোফার। এর মধ্যে হতে পারে না তা না, প্রচন্ড চাপ করছে। এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে আগে থেকে। মানে সার্চ লাইট, টর্চ লাইট, এগুলো সবার ঘরে ঘরে রাখা। এখন যদি পাওয়ার চলে যায় তখন কিভাবে তারা ওয়ার্ম থাকবেন, কাপড় চোপড় ইত্যাদি রেডি রাখা, এটা একটা। আর একটা হচ্ছে যে বিনা কারণে প্রচন্ড ঠান্ডার ভিতরে বাইরে না যাওয়া। চাকরি বাকরি, আপনি যেমন টিভিএন অফিসে এসে হাজির হয়েছেন, সবাই যাচ্ছেন, কিন্তু যাদের পক্ষে যাওয়াটা ফরজ না, একেবারে বাধ্যতামূলক না, তারা এটা অ্যাভয়েড করাটাই বেটার। নিজেদেরকে এক্সপোজ করা ঠিক না। তো
আহ, এই আর কি, সংক্ষেপে এটা অনেক কিছুই আছে। না, সেটি ঠিক বলেছেন, তবে বিশেষ করে আপনাদের যাদের শিশু সন্তান রয়েছে তাদের ব্যাপারে বেশি সতর্ক থাকবেন, কারণ এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পরে, তুষারপাতের পরে যেটি সবচেয়ে বড় সমস্যা হয় সেটি হচ্ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যায়। তাই আপনারা যেটা বলা হচ্ছে যে স্টে ওয়ার্ম, কিপ ওয়ার্ম, আমাদের পক্ষ থেকে সেটি থাকবে। এই আমি তো একটু আপনি add এতক্ষণ করতে চাচ্ছি, একটু add করতে চাচ্ছি। মাধ্যমে মনে আসলে হয় কিছু বলতে আমাদের যাচ্ছেন। একটু, হ্যাঁ, আমাদের আসলে মাহমুদুল্লাহ একটা চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছেন আর কি, ক্যারিং ক্যাপাসিটি of the earth. I think আজ থেকে about 15 years ago, I can't remember the name of that theorist, উনি একটা থিওরি দিয়েছিল, ফুটপ্রিন্ট থিওরি, অর্থাৎ আমাদের এক একজনের যে ফুটপ্রিন্ট, এটা কতটুকু স্পেস আপনার আর্থের নিচ্ছে আর কি। হ্যাঁ, 10 বিলিয়ন এখন যেটা আসলে হচ্ছে, আমার মনে হয় এটা কিন্তু আসলে যথেষ্ট, ইটস রিয়েলি হেভি ম্যাস দ্যাট উই আর পুটিং অন দ্য আর্থ। অন টপ অফ দ্যাট আমার মনে হয় স্টিল আমরা জনসংখ্যাতে একদিনে তো আর ইয়ে করতে পারবো না, এবং এখন দেখেন চায়না ফর এক্সাম্পল, চায়নার জনসংখ্যা বাড়াতে চাচ্ছে বিকজ অফ দিস ইকোনমিক গ্রোথ, আপনার যেটা বললাম আর কি। এখানে আসলে যেটা আমার মনে হয় আরো বেশি ইম্পর্টেন্ট, এটা যেহেতু একদিনে করা যাবে না, সেটা হচ্ছে আপনার সাস্টেইনেবল ইউজ অফ রিসোর্সেস। এইটা আপনি যেমন আপনি দেখুন, এবং এই যে ইফোর্টটা যদি থাকে, এই যে মামদানি মেয়র সাকসেসফুলি যে ম্যানেজমেন্টটা করছে, আমাদেরও কিন্তু এখানে বলছিল যে কারেন্ট চলে যাবে, এই যাবে, আমরা কিন্তু কিচ্ছু যায়নি এখনো পর্যন্ত, সুন্দর, এবং রাস্তা কিন্তু একদম মোর ক্লিন অ্যাজ ইউজুয়াল, একদম অন্য সময়ের মতো আর কি। তো এই কমিটমেন্ট গুলো হচ্ছে পলিটিশিয়ানদের বা এক্সিকিউটিভদের, মেয়র বলেন বা গভর্নর বলেন, এই না, কথা মানুষের সাফারিংসটা কম হবে। দ্যাট ইজ না, হোয়াট আপনি এই যে একটি ভালো কথা বলেছেন যে যে 10 বিলিয়ন জনসংখ্যা বা ফুট যেটি বললেন, বাট এরপরও আমরা দেখি যে বিভিন্ন, বিশেষ করে আমেরিকাতেও আমরা দেখলাম ফার্টিলিটির হার খুবই কম, জন্মহার কমে যাচ্ছে দিন দিন, সেটা নিয়ে অভিযোগ আছে। আবার অনেক জায়গায় জন্মহার বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিচ্ছে, আবার কিছু দেশে জন্মহার অতিরিক্ত বাড়ছে। এটি আসলে প্রাকৃতিক, এখানে নিয়ন্ত্রণ, জন্মহার বা মৃত্যুহার হচ্ছে বড় জিনিস হচ্ছে প্রকৃতির উপরে কোনো প্রভাব না করা, যেটাকে আমি ডিফরেস্টেশন বা এই যে কার্বন যে নিঃসরণ, যে ইন্ডাস্ট্রিগুলোর যে অবস্থা, তাদের যে কার্বন নিঃসরণের যে প্রক্রিয়াটা সেটি সঠিক না, এগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জন্মহার এটাই প্রাকৃতিক ব্যাপার, তারপরেও মানুষের চেষ্টা থাকবে ভালো ঠিক করার জন্য। ধন্যবাদ আপনাদের। কিন্তু আমি এইটা তো আমরা এতক্ষণ অনেক দুঃখ কষ্টের কথা আলোচনা করলাম, কিন্তু এর মধ্যেও আরো কিছু, আপনি জানেন উইকেন্ডে একটা বড় ঘটনা ঘটেছে আমেরিকাতে, বিশেষ করে মিনিয়াপোলসে একজন আইসিইউ নার্স মৃত্যুর পরেই কিন্তু তোলপাড় আন্দোলন, এবং তারপরে এখন যেটা আমি আপনার সঙ্গে কথা বলছি একটা সুখবরের মতোই, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে কথা বলা হয়েছে। ওখানকার যে মেয়র জ্যাকব ফেরির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ফোনে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে বর্ডার পেট্রোল কমান্ডার ভাভিনোকে উনি ওখান থেকে সরিয়ে নিয়ে আসছেন, এবং সেখানে উনি পাঠিয়েছেন বর্ডার পেট্রোল জার টম হোমেনকে। উনি টম হোমেনের ব্যাপারে আপনারা জানেন, উনি খুবই অভিজ্ঞ, এবং এই ব্যাপারে উনি প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনেও কাজ করেছেন এর আগে, ওনার হিউজ এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইমিগ্রেশন অ্যান্ড সামথিং। বাট এখন তারপর আবার ওখানকার গভর্নরের সঙ্গে কথা বলেছেন। সবকিছু মিলে আমি এই কারণেই বলছি সুখবর, যদিও বা সুখবর না, কারণ একটি ঘটনা ঘটেছে, এর আগেও ঘটেছে, এবং এটি খুবই মানে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরে সুখবর এই জায়গায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে তো কিছুটা আলোচনার জায়গা তৈরি হয়েছে, এগিয়ে আসছেন। আপনার কি মনে হয় যে যে সমস্যাটা তৈরি হয়েছে বা যে উত্তপ্ত পরিস্থিতি, সেটা কি এখন মানে কিছুটাই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে ঠান্ডা হতে যাচ্ছে কিনা প্রেসিডেন্ট ট্রাম্পের এই 2-3টা ইনিশিয়েটিভের পরে? মাধ্যর ভাই, কি মনে করেন আপনি? জি, আসলে দেখুন যে হ্যাঁ, এটা খুব গুড সাইন যে our president is now talking to mayor and talking to opposition, talking to the experienced people. But the thing is that আপনি এটা তো, আমার কাছে মনে হয় this is not what I expected in developed country like mighty nation like United States. আমরা দেখুন, আমরা টেকনোলজিক্যালি ভেরি অ্যাডভান্স, আমরা মানুষের মুভমেন্ট জানি কোথায় কি। আপনি ইলিগাল ইমিগ্রেন্ট আনডকুমেন্টেড ধরার জন্য যে আপনি এইভাবে টার্গেট করে ওভারঅল একেবারে পুরো পপুলেশন, এন্টায়ার পপুলেশন, এতে করে হয় কি, যতই এফিশিয়েন্ট হোক না কেন ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো, দে আর অ্যাবাউট টু মেক মিস্টেকস। কারণ এইভাবে, আর এইভাবে আমেরিকাতে এইভাবে মানুষকে ধরতে হয় না। দিস ইজ হিউম্যান রাইটস বলেন, আপনার এখানে অ্যামেন্ডমেন্ট বলেন, সবগুলো তো এগেনস্টে যাচ্ছে। প্লাস যেভাবে রিয়াক্টিভ ওয়েতে আপনার এই যে আপনার হ্যারাসমেন্টটা করছে বা ব্রুটালিটি যেটা হচ্ছে, আপনি দেখুন একটা দুইটা না, মিস গুড যে তাকে দেখেন কিভাবে ড্র্যাগিং করে মারলো, অ্যালেক্স প্রেটি, এবং এদের নামে কোনো ইমিগ্রেশন কিছু নাই, যেটার জন্য কিন্তু এই মিশনটা চলছে। তো এইটা কিভাবে হয়, আপনি এখানে এক্সপিরিয়েন্স আপনি কি করবেন? এইটা ইট ইজ এ রং স্ট্র্যাটেজি, যেটা আমি বলবো যেটা করছে যে না, কিন্তু ইমিগ্রেশন।
কিন্তু মাতবর ভাই, প্রেসিডেন্টের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ধরনের অভিযান তো বেশ অন্য স্টেটেও চলছে, কিন্তু সেখানে উনি বলছেন এই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে না। আর এর পেছনে উনি যেটি না, বলছেন এটা যে স্বাভাবিক। এই দেশ তো হচ্ছে মানবাধিকারের দেশ, এখানে তো মানুষ তো প্রটেস্ট করবেই। আপনার আমার সেটাই। কাছে কথা হচ্ছে যে এই মিশনটা দরকারই বা কেন? না না, আমার কিন্তু আপনি দেখুন রুট কজটা আপনার দেখতে হবে। এটা আমরা ইনভেস্টিগেট করছি এটা। না, কিন্তু এইভাবে তো প্রেসিডেন্ট এখানে বাইডেনের প্রত্যেকটা সময়, মানুষ, আপনি আমি আমার প্রত্যেকটা মুভমেন্ট জানি, প্রত্যেকের রেকর্ড আছে। না হ্যাঁ, না, আপনার আমি কথা আমি আপনার থ্যাঙ্কস কথা দিই। সঠিক মাদুর ভাই। আমরা যেটা বললাম যে প্রেসিডেন্ট বাইডেনের সময় প্রায় আমরা দেখলাম যে কি পরিমাণ মানে যেটা বলা হচ্ছে ওনাদের পক্ষ থেকে যে অবৈধ অভিবাসী ঢুকেছে প্রায় 10 মিলিয়নের ঢুকেছে। উপরে। এইটার জন্য কিন্তু আমি পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি থ্যাঙ্কস দিই যে সাউদার্ন বর্ডার কিন্তু অনেকটা কন্ট্রোল হয়েছে। ইয়েস, তো সাউদার্ন এখন বর্ডারে। সেটা যদি কন্ট্রোল হয়, অর্থাৎ ইলিগাল আসবে না। এখন দেশের ভিতরে যে আছে, আপনি যদি এখানে ক্রিমিনাল থাকে বা ইয়ে থাকে, সেটাকে তো এইভাবে সাঁড়াশি অভিযান দিয়ে আপনার তো আমার মনে হয় না যে মানে আপনাকে আপনি এটা করতে বলছেন হবে। যে এটি আরো কনস্ট্রাকটিভ ওয়েতে হওয়া উচিত ছিল। কনস্ট্রাকটিভ করা যেত উচিত এটা। ছিল। আমরা এবং একটু মাতবর ভাই আপনার কাছে, আপনি থাকেন, আমি একটু আমাদের যে মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই এই ব্যাপারটা নিয়ে যে যা হবার তো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে মিনিয়াপোলসে প্রচুর ফ্রড হচ্ছে, ওয়েলফেয়ার ফ্রড, বিভিন্ন রকমের অভিযোগ আনা হচ্ছে, পাল্টা অভিযোগ, মানে কথা চালাচালি। কিন্তু সবকিছুর পরেও দেখা গেল যে এখন যিনি বর্ডার পেট্রোল কমান্ডার ভ্যাভিনোকে সরিয়ে নেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলছেন। এই সব কিছু মিলিয়ে আপনি এটাও জানেন যে আমেরিকা জুড়ে একটি বিপর্যয় চলছে, বিশেষ করে তুষারপাতের। এত কিছুর পরে এই সমস্যা দ্রুত সমাধান হবে কিনা? কারণ এটার সঙ্গে এখন যুক্ত হচ্ছে, আপনি জানেন জানুয়ারি 30 তারিখে কিন্তু শাটডাউন সরকারের পক্ষ থেকে, যেটি হচ্ছে ডেমোক্রেটের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যদি এই ব্যাপারগুলো মানে ইমিগ্রেশনের এই ব্যাপারটা সমাধান না করে, তারা হয়তো আবারও আমেরিকা শাটডাউনের পথে হাঁটবে, এবং এটা একটি ভালো জনমত তৈরিও হয়েছে। আপনি কি মনে করেন যে সরকার আবার শাটডাউনের দিকে যাচ্ছে এই ঘটনাকে সামনে রেখে? সেটা একটা আশঙ্কা তৈরি হয়েছে। এর কারণ হচ্ছে, যেমন প্রেসিডেন্ট গভর্নর ওয়ালজ এবং ওখানকার মেয়রের সাথে কথা বলেছেন, আপনি এটা উল্লেখ করলেন, এবং ডেমোক্রেট আবার সাউদার্নের দিকে যাচ্ছে। এই দুটোর হলো ওই মানে ওখানে আইসের অভিযানের কারণে রিপাবলিকানদের মধ্যে কারো কারোর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে, এইটা একটা। এবং ডেমোক্রেটরা মনে করছে এটার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা একটু বেকায়দা অবস্থা আছে, বরং এটা তারা রেসিস্ট করলে এটা নিয়ে মানে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য যে ফান্ডিং ওই বিলে আছে, বাজেট প্রপোজালে, সেটা তারা দিতে রাজি হচ্ছে না। বলছে যে এটা বাদ দিয়ে অন্যগুলো আমরা অনুমোদন করবো, এটা করবো না। এই স্ট্যান্ড তারা নিলে তাহলে তাদের জনপ্রিয়তা বাড়বে, না নিলে জনপ্রিয়তা এফেক্টেড হবে। আর প্রেসিডেন্ট ভাবছেন যেভাবে, যদিও তিনি বলেছেন ওরা কাজটা ঠিক করেছে সেখানে, কিন্তু পরবর্তীতে সমস্ত পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন টিভি স্টেশনে যে রেকর্ড গুলো ভিডিও দেখানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মানে ওই ওই লোকের যে মৃত্যু, তার নিজের কোনো অপরাধ হয়নি, তিনি ভিডিও করছিলেন, তার হাতে কোনো গান ছিল না। তো ফলে এই কারণে রিপাবলিকানরা একটু বিব্রত অবস্থা আছে এবং না, আমি ডেমোক্রেটরা একটু আপনার কাছে শক্ত প্রশ্ন ছিল অবস্থা। না, এটা ওই কি ওই শাটডাউনের কারণে দিকে যাবে কিনা? এখন ওই কারণেই পরস্পর এই এই একটা ডিফারেন্ট অবস্থান নিয়েছে, এবং ডেমোক্রেটরা একটু হার্ড লাইনে গেছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। কিন্তু তারা একেবারে এইটাতে অনড় থাকবে, নাও থাকতে পারে। কারণ কিছুদিন আগে তারা অনড় থাকার কারণে কয়েক সপ্তাহ পর্যন্ত সরকার বন্ধ ছিল। এখন তারা এই মুহূর্তে মনে করছে জনমত তাদের ফেভার করবে, সেটা করতে গিয়ে তারা আবার জনমতের বিরূপ হতে তারা চাচ্ছেন। কারণ আগামী বছর মধ্যবর্তী, এই বছর মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই দুই ধরনের এই টানা পড়ে নেই, রশি টানাটানি চলবে। যখনই জনমত যে দিকে ফেভার করবে বলে মনে হবে, তার ভিত্তিতে দুই দলই আগাবে, কিন্তু এট দি সেম টাইম তারা সতর্ক পদক্ষেপ নেবে বলে আমার মনে হয়। তবে শাটডাউনের পথে এই মুহূর্তে মনে হচ্ছে তারা যেতে পারে, কিন্তু আমার কেন যেন মনে হয় শেষ পর্যন্ত ডেমোক্রেটরা সেটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আবার রিপাবলিকানরাও সম্ভবত এই হোমল্যান্ড সিকিউরিটির ফান্ডিং এর ব্যাপারে কোনো একটা সমঝোতায় পৌঁছার চেষ্টা করবে, কারণ তাদের মধ্যে এ নিয়ে মানে কারো কারো
না মতে আপনি এই আইসের অভিযোগ। আপনার কথা ঠিক। আমরা দেখলাম যে কংগ্রেসে যখন ভোটাভুটি হলো এই বিলের ব্যাপারে, সেটিতে কিন্তু 7 জন ডেমোক্রেট কিন্তু ওই পক্ষে ভোট দিয়েছে বলে সে কংগ্রেস থেকে পাশ হয়ে এখন সেটি সিনেটে গিয়েছে। ঠিকই বলছেন, আসলে রাজনীতি কখন কি না না, হয়। সেটা আপনি অতীতের কথা বলছেন। না না, এই যে সেই রিসেন্টলি যেটা হলো, এই যে আপনার ফান্ডিং এর ব্যাপারে কংগ্রেস থেকে পাশ হয়ে এখন সিনেটে এটি না, যাচ্ছে সেটা তো 213 এবং আগেরটা। 207 ভোটে। আপনি প্রশ্ন করেছেন এখনকারটা নিয়ে কোনো ভোটাভুটি হয়নি। না না, আপনি সাতজন আমি সাতজন আপনাকে ডেমোক্রেটিক মানে সেনেটর এখন যেটা আপনাকে আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে সিনেটের ভোটাভুটির ব্যাপারে, কিন্তু অলরেডি কংগ্রেসে এই ফান্ডিং এর ব্যাপারে ভোটাভুটি হয়ে গিয়েছে এই কিছুদিন আগে, 4-5 দিন আগে। এবং সাত ডেমোক্রেটিক সেনেটর ওই কংগ্রেসম্যান, নট সিনেটর, ওখানে রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ 213 এবং 207 ভোটে রিপ্রেজেন্টেটিভ, এবং হ্যাঁ 213 এবং 207 ভোটে সেটি পাশ করে এখন সিনেটে Yeah. আছে, সিনেটের টেবিলে এখন সিনেট ভোট নিয়ে That's সেটি true. হবে। ঠিক আছে, আমরা সেটা নিয়েও আমাদের নজর থাকবে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। আসলে বাংলাদেশের এখন যে অবস্থা, জমজমাট নির্বাচনী আচরণ চলছে, প্রচারণা চলছে, কথার লড়াই চলছে, প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। এর মধ্যে আবার অভিযোগও আছে, পাল্টা অভিযোগও আছে। যেমন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বেশ কিছু কথা বলা হচ্ছে, যেমন তারা বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে। বলা হচ্ছে যে বিএনপি কোনো একটি দল আবার ফ্যাসিস্ট কায়েম করবে, তারা দুর্নীতি করেছে 4 বছর, এইসব ব্যাপার। আবার বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে কেউ হয়তো জান্নাতের টিকিট বিক্রি করছে, ধর্মকে ব্যবহার করছে, বাংলাদেশের মানুষ সেটি মনে করবে না। এই বিভিন্ন কথার পাল্টা আমরা যেটা জানি নির্বাচনে যেটি হয়। কিন্তু মাতবর ভাই, আমি এ ধরনের কথার চালাচালি হচ্ছে, কিন্তু আপনি কি এখনো পর্যন্ত লক্ষ্য করেছেন যে দলগুলোর পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা, তরুণদের জন্য কি করবে, বাংলাদেশের জন্য যেটাকে আপনি বললেন যে বিভিন্ন দেশে কিন্তু কিছু লক্ষ্যমাত্রা থাকে, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আপনি একটু আগে বলছেন, Yeah. সেগুলোর কোনো লক্ষণ নেই? তারা ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক আক্রমণ, ধর্মীয় আক্রমণ এইসব ব্যাপারে করছেন, মানে যেটি সস্তা জনপ্রিয়তা আমরা বলতে পারি, যেগুলোকে হয়তো ক্যাশ করলে মানুষের মনে এক ধরনের কি হবে, কিন্তু দুর্নীতি নিয়ে, সুশাসন নিয়ে, তরুণদের ক্ষমতায়ন নিয়ে, যেটার জন্য এত বড় আন্দোলন, তরুণদের চাকরির জন্য, সরকারি চাকরিতে আমরা দেখলাম এই সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছে, প্রণোদনা বাড়িয়েছে, কিন্তু এদিকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে, সেই সব ব্যাপারে খবর নেই। আপনার কি মনে হয় যে নির্বাচনী প্রচারণায় এই কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, বিশেষ করে যারা প্রচার করছে তাদের? এটাই সবচেয়ে বড় সমস্যা আর কি। তার আগে আমি ছোট্ট একটা এক্সাম্পল, আইসেট যে বিশেষ করে আপনার এই যে আপনার যে সাঁড়াশি অভিযান যেটা বলছে, দেখুন ছোটকালে কিন্তু আমরা বিশেষ করে কুল বড়ই পার করার জন্য আমরা ডেল সুটতাম উপরে, পাকা বড়িটা যাতে পড়ে, আসলে অনেকগুলো কিন্তু কাঁচা বড়ি পড়ে যেত। এই যে আপনি দেখুন দুইজন, বিশেষ করে মিস গুড অ্যান্ড প্রেটি, যে অ্যালেক্স প্রেটি, তাদেরকে যে মেরে ফেললো, এট হোয়াট কস্ট? এবং দুইজনেই কিন্তু মাদবর ভাই, যে অভিযানের জন্য গিয়েছে, না আমরা এই ব্যাপারটা জানি, কিন্তু এই ব্যাপারগুলো তো আসলে এখানকার অভ্যন্তরীণ ব্যাপার, সেটি তো আমরা আলোচনা করেছি, আমাদের সময়ও খুবই কম, আমাদের আরো অনেক বিষয় রয়েছে। আপনাকে যে বাংলাদেশ প্রসঙ্গে যে কথাটা বলছিলাম সেটি একটু যদি বলতেন, যে প্রচারণায় প্রার্থীরা আসলে যে বিষয়টা গুরুত্ব দিচ্ছে সেটি হওয়া উচিত, নাকি অন্য আরো বিষয় রয়েছে? আসলে উচিত হচ্ছে যে পার্টি প্ল্যাটফর্ম, যেটা দিয়ে কিন্তু আমরা এখানে ভোট দিই, পার্টি প্ল্যাটফর্মটা কি, আপনি কি করবেন ভবিষ্যতে আর কি। আমার মনে হয় এটা এখন ক্লিয়ারলি কিন্তু অলরেডি তুলে ধরছেন, বিশেষ করে দুইটা পার্টি বলছেন। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, মানুষ এখন যেটা দেখছে, যে উই হ্যাভ সিন all those political parties, all those politicians, সাধারণ মানুষ এখন যেটা দেখছে, আমার মনে হচ্ছে ইলেকশনে যেটা এখন ফোকাস করবে, হোয়াট আর দে গোয়িং টু ডু, এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন, অতীতে কি হয়েছে ওইদিকে বলতে পারে মানুষ দেখতে চাচ্ছে না, হোয়াট আর ইউ গোয়িং টু ডু ইন দ্য ফিউচার, এবং হু আর ইউ, আপনি কে, আপনাকে তো আমরা অতীতেও দেখেছি, আপনি কি একই মানুষ আবারও আসছেন? তো সেই জিনিসটা বোধহয় এখন ইলেকশনের প্রতি সবচেয়ে বেশি ফোকাস করছে, যেটা হওয়া উচিত, এবং সেটাই করছে আমি মনে করি। যে ভবিষ্যতে হোয়াট আর ইউ গোয়িং টু ডু, এবং অনেকগুলো সামিট হচ্ছে, বিভিন্ন তাদের যে পার্টি প্ল্যাটফর্ম অলরেডি কিন্তু বলছে, শেয়ার করছে, যে এটা দুই পার্টি করছে, কোনটা ইফেক্টিভ হবে এখন সেটা হচ্ছে মানুষের ব্যাপার। মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন রাজনৈতিকভাবে। আপনি মনে করবেন যে এই আমেরিকার থেকেও বাংলাদেশের সাধারণ মানুষ অনেক সচেতন। আমি যে অবজারভেশন, আমি যেটা দেখছি, যে বিভিন্ন যে পোলগুলা দেখছি, বা বিভিন্ন জায়গার যে জরিপগুলা, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যে ভিডিওগুলো দেখছি, বা বিভিন্ন ধরনের যে মানুষের স্টেটমেন্ট দেখছি, আমার মনে হয় মানুষ কিন্তু এবার যেটা করবে, যে দে আর গোয়িং টু লুক এট হু আর দিস পিপল, অর্থাৎ ক্যারেক্টার, মরালিটি, এথিক্স,
এই জিনিসটা বোধহয় এখন বেশি ফোকাস করছে যে মানুষ, এবং হোয়াট দে আর গোয়িং টু ডু। হ্যাঁ, 21-এর চেতনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, 24-এর চেতনা ইম্পর্টেন্ট। মানুষ মনে করছে এখন এনাফ, অনেক হয়ে গিয়েছে। উই আর নট গোয়িং টু অ্যাকচুয়ালি, যেই পার্টি যাক না কেন 21-এর চেতনা কেউ কোনদিন বলতে পারে না, সেগুলো থাকবে আপনার। না এবং সেটি 24-এ যেটা হয়েছে মানুষের অধিকারের জন্য, সেটাও থাকবে। ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস। সারা জীবন কিন্তু আমরা এটা করেছি, রাজাকার এবং নন রাজাকার করে করে কিন্তু মানুষকে ডিভাইড করছি। সো মানুষ মনে করছে এখন যেটা বাংলাদেশের মানুষ, এনাফ ইজ এনাফ, উই নিড টু মুভ ফরওয়ার্ড। না আমি ঠিক আছে, কিন্তু কিন্তু বিভিন্ন আমরা সভা সমাবেশে কিন্তু সেটা দেখছি অলরেডি, কিন্তু রাজনৈতিক ক্যান্ডিডেট যারা, প্রার্থী যারা, তারা কিন্তু অলরেডি কিন্তু এগুলোতে ফোকাস করছেন। সো আমার মনে হচ্ছে এট দিস পয়েন্ট না আমি ইলেকশন জানি না, আপনি যেটা বললেন যে ফোকাস করছেন, কিন্তু আমাদের ব্যাপারটা ছিল ওই ব্যাপার আপনি যেটা বললেন ডিভিশন না, মানে ইউনিটি। কিন্তু ইউনিটির কথা বলতে যদি হয়, যেমন আমরা দেখলাম যে কিছুদিন আগে এই গতকালকে পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন। উনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকাতে গণতান্ত্রিক পরিবেশটি নেই, একটি বড় দল অংশ নিচ্ছে না। আবার পাশাপাশি অনেকেই অভিযোগ করছেন যে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ ভোটার অন্যান্য। আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করতে পারি। মির্জা ফখরুল ইসলাম এখন কেন বলছে? এই একেবারে 2 সপ্তাহ আগে ইলেকশনের উনি প্রথম থেকে কেন আওয়ামী লীগকে করার জন্য, পার্টিসিপেশন করার জন্য ফাইট করেন নাই? বলতে পারতো আমরা ইলেকশনে যাব না যদি একটা পার্টিকে বাদ দাও। এগুলো হচ্ছে এখন জনমতে দেখা যাচ্ছে, কিন্তু আসলে সত্যি কথা দে আর ল্যাগিং বিহাইন্ড। এবং যার ফলে কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নতুন একটা করে সুর বদলাচ্ছে। ইউ শুড নট ডু দিস, ইউ আর নট এ গুড পলিটিশিয়ান ইফ ইউ ডু দ্যাট কাইন্ড অফ থিং। মানুষের কাছে অনেস্ট থাকো। তুমি প্রথম থেকে বলো নাই যে কেন আওয়ামী লীগ ছাড়া তোমার ইলেকশনে যাচ্ছ? তারা যদি এত ভালো হতো, তারা তো বলতে পারতো যে না, আমরা উই আর নট গোয়িং টু পার্টিসিপেট ইন ইলেকশন বিকজ ইউ আর ডিপ্রাইভিং এ মেজর পলিটিক্যাল পার্টি। না, সেটির পেছনে কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে জনমত জরিপ এবং পোলে দেখা গেছে যে জামাতে ইসলামী এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই, এটি বিভিন্ন জায়গায় উঠে আসছে। মোহাম্মদুল্লাহ ভাই, আপনিও কি এই কথা একই মনে করেন যে যেটি মাহবুবুর ভাই যেটি বললো যে গণতান্ত্রিক পরিবেশের ব্যাপারে তো আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল, এবং এখন এসে এগুলো বলার মানে কি? আরেকটা জিনিস আরেকটা হচ্ছে যে যেটি বলা জনগণের কাছে, মানুষ যেটি চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তরুণদের চাকরি, তারপরে নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতি, এসব ব্যাপারগুলো পাশ কাটিয়ে আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা যেটিকে বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ বা সস্তা জনপ্রিয়তা, ভারত বিরোধিতা, পাকিস্তান বিরোধিতা, উনি যেটা বলে রাজাকার বা বিভাজন, এগুলোর দিকে হাঁটছে? এটা কি উচিত, নাকি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে কথা বলা উচিত? নিশ্চয় দেশের ভবিষ্যৎ নিয়ে তার কথা বলা উচিত, কিন্তু না, দুই পক্ষেরই আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি, দুই পক্ষেরই তাদের আমেরিকার ল্যাঙ্গুয়েজে যারা প্ল্যাটফর্ম বলে, আমাদের দেশে সেটা একবার ম্যানিফেস্টো বলে। দুই পক্ষই ডিটেইল ম্যানিফেস্টো করেছে, আপনি হয়তো দেখবেন। যাই হোক, সেটা একটা অন্য কথা। ইন্টারেস্টিং ব্যাপার, জামাতকে অভিযোগ করছে বিএনপি জোট যে বিশেষ করে তারেক রহমান বলছেন তারা জান্নাতের স্বর্গের টিকিট বিক্রি করছেন। তো তিনি আজকে লেটেস্ট তার যে খবর সেটা হচ্ছে তিনি জনগণকে বলেছেন আপনারা ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না, মুসলমান ভোটার ভাইরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। কে বলছেন? তারেক জিয়া বলছেন। কাকে বলছেন? ভোটারদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন এবং সেখানে আপনারা থেকে যাবেন অবজার্ভ করার জন্য, যেন ভোট চুরি টুরি না হয়, গণনা ঠিক মতো। তার মানে যত লোক যাবে এক কেন্দ্রে, যদি 50,000 ভোটার থাকে, 50,000 ভোট ওই শেষ রাত্রি থেকে শুরু করে সন্ধ্যার পরবর্তী 3-4 ঘন্টা পরে কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত ওখানে থাকতে হবে। এবং টার্মিনোলজিটা খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। জাহান্নামের ওই টিকিটওয়ালাদের বিরুদ্ধে ইনি বলছেন তাহাজ্জুদের নামাজ পড়ে ওখানে যাবেন, মুসলমান ভাইদেরকে বলছেন, এবং অমুসলিম ভোটার ভাইদেরকেও সাথে নিয়ে যাবেন। ইন্টারেস্টিং। মানে কেন আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ওইটাও তো আপনার নামাজের কথা বলছেন, তাহাজ্জুদের নামাজের উপর আপনি গুরুত্ব দিচ্ছেন। তাহাজ্জুদের নামাজ 1% মুসলমান পড়েন কিনা সন্দেহ। যাই হোক, এটা খারাপ কিছু না, অত্যন্ত ভালো সওয়াব। না, কিন্তু যদি সচেতন ভোট স্বর্গের টিকিট বিক্রির ব্যাপারটা আপনি বলছেন, আপনি এই দিকে আবার ইনডাইরেক্টলি আবার স্বর্গের পথের লোকদেরকে আহ্বান করছেন তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপর অন্য কথা বলছেন। ফলে এখানেও ওই স্বর্গের ব্যাপারটা নিয়েই
টানাটানি এবং ভোটের কেন্দ্রে আপনি যাচ্ছেন, কারা যাচ্ছেন, খুব পরহেজগার লোকরা, আপনাকে পরহেজগারিত্বের উপরে জোর দেওয়া হচ্ছে, কারণ ধরেই নিচ্ছি তাহাজ্জুদের নামাজটা, ফলে একদিকে ওরা না ডাইরেক্টলি সেটি সেটি একটি আলোচনার বিষয়, কিন্তু আপনি যেটা বলছেন সেটি ঠিক আছে, কিন্তু আমি আমাদের সময় খুবই কম, আমি মাদবর ভাইয়ের কাছে যাচ্ছি। মাদবর ভাই, মোহাম্মদুল্লাহ ভাই যেটি বলছেন আসলে উনি হয়তো একটু ইঙ্গিতপূর্ণ ভাবেই বলছেন যে আসলে বাংলাদেশ তো ধর্ম ভিত্তিক দেশ, মানে সবাই ব্যবহার করতে চায়, কেউ তাহাজ্জুদের কথা বলছেন, কেউ জান্নাতের কথা বলছেন, কিন্তু জনগণের দরকার, যেটি তরুণদের যেটি দরকার সেটির কথা হয়তো কেউ বলার চেষ্টা করছে না, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, আমি একটু আপনার কাছে জানতে চাই। আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস সচিব বলছেন যে ভোট গুনতে দেরি হবে, অনেক দেরি হবে, উনি ভোটের 15-20 দিন আগে এই কথা বলছেন। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে ভোট গুনতে দেরি হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আবার এর মধ্যে কিন্তু গণভোটও রয়েছে। এই যে ভোট গুনতে দেরি হবে, এই যে অনিশ্চয়তা, আবার যে পাল্টা চুক্তি, তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার নতুনদের দল এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই, অনেক অভিযোগ, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে সেভাবে প্রচারণা করতে দেওয়া হচ্ছে না, সবকিছু মিলে, এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একের পর এক হত্যাকাণ্ড প্রতিদিনই ঘটছে, আপনি আশঙ্কা করছেন কিনা যে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে জনগণের তেমন ক্ষতি না করে? আমি আশঙ্কার থেকে বলবো, আমি আশা করছি যে এইবার নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে এবং নিরপেক্ষ হবে, এইটা আমি আশা করছি। আসলে দেখুন, এটা ইলেকশনের আগে এই ধরনের বলবে, এক এক পার্টি এক এক ধরনের বলবে। সবচেয়ে বড় কথা যে একজন আরেকজনকে অ্যাটাক করা, এটা তো আসলে কোনো সিভিলাইজড পলিটিশিয়ান বলতে পারে না। এবার আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ ইলেকশনটা কিন্তু তিনটা জিনিসের উপর, তিনটে পিলারের উপর মানুষ গুরুত্ব দিচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে, করাপশন করাপশন আপনি একটু প্রথম দিকেই বলছিলেন যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফিসারদের স্কেল বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু বাড়িয়ে দেবে। দ্যাট ইজ নট দ্য ওয়ে টু অ্যাড্রেস দ্য ইস্যু হচ্ছে ইনফ্লেশন বন্ধ করো, মানুষ যে বেতন পাচ্ছে সেটা যাতে মানুষ চলতে পারে। আর 3 নম্বর হচ্ছে আপনার, তাহলে প্রথমটা আমি বললাম যে আপনি দেখুন চাঁদাবাজি, করাপশন, এবং 3 নম্বর যেটা হচ্ছে মানি লন্ডারিং। এটা কিন্তু মানুষ কিন্তু এই তিনটেই ঘুরে ফিরে কিন্তু আনছে যে, এবং মানুষ একটা জিনিস চাচ্ছে, একতা, মানুষ শুনতে চাচ্ছে না যে কে কোন দিকে যাবে, ওই করবে, এগুলো কিন্তু অনেক হয়েছে বাংলাদেশের মানুষ। আমি বলতাম অনেক নিয়ে, আপনি দেখুন এই যে আমরা যে জরিপগুলো দেখছি, জরিপগুলো 33, 31, F34 দেখা যাচ্ছে, 33 দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় না এটা ট্রুয়েস্ট রিপ্রেজেন্টেশন। আপনি দেখুন সাধারণ মানুষের কিন্তু এখানে কতটুকু পার্টিসিপেশন আমি জানি না। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা টোটালি ডিফারেন্ট বোধ হয় জরিপের থেকেও আর কি, যে জনমতে যেটা মানুষের ইন্টারভিউতে, বিশেষ করে সাধারণ মানুষের যে আপনাদের মতো সাংবাদিকরা যারা গিয়ে কিন্তু ইন্টারভিউ করছে, সেখানে অন্য ধরনের কিন্তু উত্তর আসছে। সো দিস ইজ হোয়াট আই থিঙ্ক। আমার কাছে মনে হচ্ছে ইলেকশনটা দে আর রেডি। এবং আপনি যে একটু বললেন যে আসলে গণনা একটু দেরি হতে পারে, কারণ এবার কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে এনআরবি যারা, তারা ভোট দিতে পারবে, এটা কিন্তু একটু সময় লাগবে। তবে তারপরেও বোধ হয় আগে ভাগে ইলেকশনে আগে এতগুলো বলা, শফিউর রহমান বা হোয়াট এভার দ্য প্রেস সচিব, আমার মনে হয় এগুলো মানুষকে কিন্তু আরো বেশি আতঙ্কিত, যেটা আপনি বললেন। আমি বললাম যে আতঙ্কিত না, আমি আশা করছি যে ইলেকশনটা হবে। তো এই ধরনের কথাগুলো বোধহয় একটু বুঝে শুনে বলা উচিত। দে আর এক্সপার্ট ইন মিডিয়া, দ্য পাবলিক স্পিকিং, আই ডু নট নো, কিন্তু আমার কাছে মনে হয় মানুষকে বোধহয় এইগুলো একটু আতঙ্কিত করে ফেলে আর কি। না যে না গভর্নমেন্ট মাদুর ভাই, আপনি আপনি যে প্রশাসনের কথা বললেন, হ্যাঁ প্রশাসন এখন কতটুকু ক্যাপাবল, আমি আপনার অনুষ্ঠানে একবার বোধহয় আপনার অনুষ্ঠানেই বলছিলাম আমি, এবার কিন্তু সাধারণ মানুষ ইজ গোয়িং টু গিভ সিকিউরিটি ফর দ্য পিপল এবং সিকিউরিটি ফর দ্য ভোটার্স। এবং আমাদেরও নজর থাকবে মাধ্যমে, আমাদের সময় আসলে খুবই কম এবং শেষ হয়ে আসলো। সেটা হচ্ছে আপনি ঠিকই বলছেন যে করাপশন, ইনফ্লেশন, এবং আপনি যেটি বললেন যে মানুষের যে কনসার্নের ব্যাপারটি, সবগুলো মিলে হয়তো বা জনগণই ঠিক করবে কি হবে। আমাদের নজর থাকবে সেই দিকে। মাত্র 14-15 দিন আছে ভোটের, দেখা যাক কি হয়। মোহাম্মদুল্লাহ ভাই এবং মাদুর ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এই বৈরী আবহাওয়ার মধ্যে যোগ দেওয়ার জন্য। আপনাদের কাছে প্রার্থনা থাকবে যে কিপ ওয়ার্ম, নিরাপদে থাকুন এবং উষ্ণ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটি বলছিলাম অনুষ্ঠানের শুরু থেকেই যে তীব্র তুষার ঝড়ের পরে আপনাদের দৈনন্দিন জীবনে বেশ খানিকটা হিমশিম খেতে হচ্ছে, যেটি হচ্ছে পরামর্শ থাকবে আপনারা নিরাপদে থাকুন, বিশেষ করে শিশুদের ব্যাপারে খেয়াল রাখুন, বাইরে বের হওয়ার সময় অবশ্যই উষ্ণ কাপড় চোপড় পরবেন। সেই সঙ্গে যেটি আমাদের আলোচকরা শেষে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ মাত্র 14-15 দিন আছে, এখন কথা লড়াই চলছে, সেটি চলবে। তবে জনগণের পক্ষ থেকে যেটি আশা করা হচ্ছে যে একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে,
যেখানে হয়তোবা কোনো প্রকারের সহিংসতা হবে না, কোনো প্রাণহানি ঘটবে না, সেটি জনগণ চায়। কারণ নির্বাচন মানেই হচ্ছে মানুষের ভাগ্য উন্নয়ন, সেটি যাতে সঠিকভাবে হয় সেদিকে সবার নজর থাকবে। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।